আন্দোলনের সময় একদম ফ্রন্ট লাইনার হিসেবে ছিল, সেই মুখগুলোকে আমরা দেখতে পাই না। ঠিক আছে? তো এই এই জিনিসটা কেন হচ্ছে, নারীদের মুখটা কেন হারিয়ে যাচ্ছে, এতগুলো নারী কেন হারিয়ে যাচ্ছে, এটা আমি বেশ কয়েকটা পার্সপেক্টিভ থেকে আজকে আলোচনা করব। আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যদি দ্বিমত হন এই প্যানেল ডিসকাশনের মধ্যে আপনাদের মতামতটা আমাদের সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। প্রথমত আমি বলবো পারিবারিক দিক। পারিবারিক দিক থেকে কেন বলছি, আজকে টিল টুডে আমার ফ্যামিলিতে আমার বাবাও একজন শিক্ষক, মা একজন শিক্ষক, দুজনে রিটায়ার্ড। তারা উচ্চ শিক্ষিত হওয়ার পরেও যখন রাজনৈতিক অঙ্গন নিয়ে কথা হয়, রাজনৈতিক অঙ্গনের নারীর অংশগ্রহণ নিয়ে কথা হয়, তারা কিন্তু আমাকে অ্যালাউ করে না। 2018 সালে যখন ডাকসু ইলেকশনে আমি অংশগ্রহণ করি, আমার মা আমাকে মুখের উপর বলেছে, দ্য ডোর ইজ ক্লোজ ফর ইউ। টিল টুডে সে কিন্তু আমাকে এখনো বলে যে রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নাই, এখানে কোনো নিরাপত্তা নাই, এখানে গিয়ে তোমার কোনো সামাজিক রাজনৈতিক কোনো নিরাপত্তা নাই, তাহলে তুমি কেন এখানে তোমার ক্যারিয়ারটা গঠন করবা। বাংলাদেশের মানুষ আসলে এখন পর্যন্ত যতই শিক্ষিত হোক এটাই চিন্তা করতে পারে না যে পলিটিক্স ক্যান বি আ ক্যারিয়ার, এই জিনিসটা তারা চিন্তাই করতে পারে না। কারণ আমাদের সামাজিক, আমাদের আইনগত দিকটা, আইনগত নিরাপত্তার দিকটা, যেটা আমাদের এমপি সাহেব কিছুক্ষণ আগেও বলে গেছে যে নারীদের যে কোনো দুর্ঘটনার পরে নারীরা কিন্তু গিয়ে কোনো প্রকার আইনি সহায়তা কিন্তু পায় না, যেটা আমরা দেখতে পেয়েছি। একেবারেই রিসেন্ট যদি একটা ঘটনার কথা বলি, আমরা দেখতে পেয়েছি হাতিয়াতে কিভাবে একটা 3 বাচ্চার মাকে কিন্তু ধর্ষণ করা হয়েছে, সেটা টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে। কোনো কিন্তু আমরা তার পরবর্তীতে কোনো আইনি পদক্ষেপ পায়নি, মামলা পর্যন্ত নিতে চাচ্ছে না। কেন হয়েছে সেটাও আপনারা জানেন, কোন ঘটনার প্রেক্ষিতে হয়েছে সেটা আপনারা জানেন। সীতাকুণ্ডে 6 বছরের একটা বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে, সেটা বাচ্চা মেয়েটা মৃত্যুবরণ করেছে, তার বিপরীতেও কিন্তু কোনো প্রকার আইনি পদক্ষেপ, আইনি সহায়তা কিন্তু আমরা দেখতে পাইনি। হ্যাঁ, তার মানে পারিবারিক দিক থেকে একটাই যদি আমরা ইনসিকিউরিটির কথা বলি, সেটা একটা ইনসিকিউরিটি যে সোশ্যাল এবং গিয়ে যে লিগাল যে সিকিউরিটি, সেটা বাংলাদেশে এখন পর্যন্ত নারীদেরকে এনশিওর করতে পারেনি, যার কারণে পরিবার থেকে মূলত রুট থেকে নারীদেরকে এই যে রাজনীতিতে অংশগ্রহণ, এটা কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলবো সেটা সামাজিক দিক। আমি যখন পলিটিক্সে আসি, আমি একদম ওয়ার্ড লেভেল থেকে কাজ করেছি, ওয়ার্ড লেভেল থেকে আমি থানা পর্যায়ে কাজ করেছি, চট্টগ্রাম বিভাগ নিয়ে আমি কাজ করেছি, বাট স্টিল আমাকে শুনতে হয় যে মেয়েদের পেছনে কোনো রাজনীতি করব না, মেয়েদের পেছনে কোনো রাজনীতি করব না। তার মানে সামাজিকভাবে যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমরা এখন পর্যন্ত চেঞ্জ করতে পারিনি। আমি একজন মেয়ে হয়ে যেখানে একটা বিভাগীয় একটা দায়িত্ব নিয়েছি, সেখানে পর্যন্ত আমাকে শুনতে হচ্ছে যে আমরা মেয়েদের পেছনে কোনো রাজনীতি করব না। এই সামাজিক যে প্রেক্ষাপট, সামাজিক যে দৃষ্টিভঙ্গি, এটা চেঞ্জ করতে আমাদের আরও অনেক সময় লাগবে। মেয়েরা এখান থেকে ডিসকারেজ হয়ে যায়, এখান থেকে তারা পলিটিক্সে যদি আগানোর ইচ্ছেও থাকে, এখান থেকে তারা পিছিয়ে পড়ে। এই সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্যে আরও একটা যে ক্রুশাল একটা পয়েন্ট, সেটা আমি নিজে ফেস করেছি বলে আমি আজকে শেয়ার করছি, সেটা বডি শেমিং। এখানে কি কেউ আছেন যে আজ অব্দি একদিনও বডি শেমিংয়ের শিকার হননি? হয়েছে। তো মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো, তারা কিন্তু বডি শেমিংয়ের শিকার হয়, যেমন পুরুষদের থেকে একই সাথে মেয়েদের থেকেও। তো এই সামাজিক দৃষ্টিভঙ্গিটা যেমন করে পুরুষদের চেঞ্জ করতে হবে, তেমন মেয়েদেরও চেঞ্জ করতে হবে, এবং এটা কিন্তু পরিবার থেকেই উঠে আসতে হবে। আমি কিন্তু বারবার ফিরে যাচ্ছি সেই রুটেই। হ্যাঁ, এই জিনিসটা যদি চেঞ্জ না হয়, আমরা নারীরা কিন্তু রাজনৈতিক অঙ্গনে আসার আগে 10 বার না 1000 বার চিন্তা করব, এবং 1000 বার চিন্তা করে একেবারেই পিছিয়ে যাব, আমরা কিন্তু সামনে আসব না। এরপরে আসেন সবচাইতে ইম্পর্টেন্ট ক্রুশাল যেই গিয়ে সাইড, যে রাজনৈতিক দিক থেকে আমরা কেন দেখতে পাচ্ছি নারীরা রাজনীতিতে পিছিয়ে আছে, বা আন্দোলনে যতগুলো নারীকে আমরা দেখতে পাই, রাজনীতিতে তারা কেন আসে না। কারণ রাজনৈতিক যে কাঠামো, রাজনৈতিক যে বাস্তবতা, সেটা থেকে আমরা এখনো বের হতে পারিনি। আমাদের দেশের রাজনৈতিক যে কাঠামো, রাজনৈতিক যে বাস্তবতা, সেটা কিন্তু স্বভাবগতভাবেই পুরুষতান্ত্রিক। আপনারা কি একমত এই পয়েন্টটার সাথে? আপনারা এই পয়েন্টটার সাথে একমত? আমাদের দেশের যে রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক যে চরিত্র, সেটাই পুরুষতান্ত্রিক। তারা মনে করে নারীরা দুর্বল, তারা মনে করে নারীরা গিয়ে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অযোগ্য, যার কারণে নারীদেরকে তারা সহজে কি করতে পারে না, কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের কোনো পদ পদবি তারা কিন্তু দিতে পারে না। হ্যাঁ, এই জিনিসটা
আমাদের যতই হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট হোক, যতই কিনা আমরা হচ্ছে বলি নতুন বাংলাদেশ হয়েছে, আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা এখনো সেই পুরনো বাংলাদেশে পড়ে আছি, পুরনো চিন্তাভাবনাতে পড়ে আছি। আমরা চিন্তা করতে পারছি না যে নারীরাও একজন গুড ডিসিশন মেকার হতে পারে। এই জিনিসটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে রাজনীতিতে নারীর অংশগ্রহণটা আরও বেশি বৃদ্ধি পাবে। এখানে আমি আমার একটা ব্যক্তিগত মতামত দিয়ে রাখি, সেটা হচ্ছে নারীর জন্য সংরক্ষিত আসনের যেই ব্যাপারটা আমরা বলে থাকি যে নারীর জন্য সংরক্ষিত আসনটা কেন, নারীদেরকে হচ্ছে গিয়ে একটা প্রায়োরিটি দেওয়ার জন্য এবং হচ্ছে নারীদের যে অগ্রগতি সেটাকে এনশিওর করার জন্য আমরা সংরক্ষিত নারী আসনটা ধরে রেখেছি। কিন্তু বাস্তবতা যদি আমরা একটু চিন্তা করি, যেটা বলছি যে সংরক্ষিত নারী আসনে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে সংরক্ষিত নারী আসনে নারীদেরকে হচ্ছে দেওয়া হবে এই চিন্তা করেই কিন্তু রাজনৈতিক দলগুলো নারীদেরকে একটা কোটার মধ্যে বন্দি করে রাখে, যার কারণে খুব সহজে নারীদেরকে মনোনয়নটা দেওয়া হয় না। এটা কিন্তু রাজনৈতিক বাস্তবতা। আমি জানি না আপনারা এক হবেন কিনা, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমরা আগে পুরুষদেরকে মনোনয়নটা দিই। একটা নারী তার নিজস্ব এলাকায় যতটুকুই হচ্ছে ক্ষমতা সম্পন্ন হোক না কেন, পুরুষকে কিন্তু মনোনয়নটা দেওয়া হয়, কারণ নারীকে আমরা সংরক্ষিত আসনে পাঠাবো। এর ফলে কি হচ্ছে, সংরক্ষিত আসনে যাওয়ার পরে নারীরা কিন্তু স্বাধীনভাবে কথাগুলো বলতে পারছে না। তাদেরকে কিন্তু দলীয় যেই ফ্রেম, সেই ফ্রেমের মধ্যে অ্যালাইন করে কিন্তু তারা কথা বলতে হচ্ছে। তাদের যে মতামত, তাদের যে চিন্তাভাবনা, তারা সেটা প্রকাশ করতে পারছে না। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে টোকেনিজম। একটা নারীকে যদি হচ্ছে রাজনৈতিক দলে রাখাও হয়, সেটা টোটালি হচ্ছে টোকেন হিসেবে কিন্তু রাখা হচ্ছে, যে একটা প্রতীক হিসেবে রাখা হচ্ছে। আমরা তো নারীদের অংশগ্রহণ রাখছি, আমরা তো নারীদের অংশগ্রহণ নিশ্চিত করছি, কিন্তু নারীকে শুধুমাত্র অংশগ্রহণ করা নিশ্চিত করলেই হবে না, নারীকে একজন সুযোগ্য ক্ষমতা সম্পন্ন নেতৃত্বে রূপান্তরিত করতে হবে। এই জিনিসটা আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু চিন্তা করে না। এই জিনিসটা যদি চিন্তা করতে পারতো, তাহলে বাংলাদেশে নারীদের রাজনৈতিক অঙ্গনে অংশগ্রহণ যেভাবে বৃদ্ধি পেত, একই সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নারীরা অনেক দূর এগিয়ে যেত।